Assalamu alaikum. How are you all? I think you are all well. By the grace of Almighty Allah, the previous day I delivered a lecture on the topic of the right form of the verbs. Today I have come again with the same topics, which is now on the whiteboard. I am going to discuss on the topics following rules of the right form of the verbs. Rule 1. Subject third person singular number হলে এবং ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ভার্ব এ শেষে এস বা ইএস যুক্ত হবে। এক্সাম্পল, হি লার্ন ব্র্যাকেটের ভিতরে লার্ন ইংলিশ। আমি উত্তরে লিখেছি হি লার্নস ইংলিশ। এখানে লার্ন ভার্বের সাথে কি যোগ হয়েছে? এস। যেহেতু হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। নেক্সট, শি গো টু স্কুল অন ফুট। আমি যদি এটা কারেক্ট ফর্মে লিখি হবে শি গোস টু স্কুল অন ফুট। এখানে গো ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে। নেক্সট, রুল 2, ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কর্ম বুঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন দ্য আর্থ টু মুভ রাউন্ড দ্য সান। আমরা উত্তরে কি লিখেছি? দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখানে আর্থ হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মতো কাজ করছে বিধায় এখানে ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। নেক্সট আমি চলে যাচ্ছি রুল 3-তে। এখন রুল 3 আমরা আলাপ করব যে আমরা প্রায়ই বলে থাকি যে যদি কোনো সেন্টেন্স এ আমরা লিখে ফেলি রুল 3, যদি কোনো সেন্টেন্স এ সময়ে উল্লেখ না থাকে এবং নর্মালি জেনারেলি always sometimes often every day occasionally ইত্যাদি উল্লেখ থাকে। তাহলে ওই সেন্টেন্স এ ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ফর এক্সাম্পল, যেমন আমরা লিখি এখানে যদি এভাবে আমরা লিখি she always
disturb the class. সে সবসময় ক্লাসে ডিস্টার্ব দেয়। এখানে আমি যখন লিখব she always কি হবে ডিস্টার্বস, she যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর যেহেতু আমরা নিয়মে উল্লেখ করেছি যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে, দ্য ক্লাস। আর একটা সেন্টেন্স দেখিয়ে দেই, she always disturbs the class. Generally, he to go to school on foot. এখানে to go যা কি হবে, জেনারেলি he goes, GOES goes, আর সবই ঠিক থাকবে। জেনারেলি হি গো ভার্বের সাথে কি যোগ হবে, ইয়েস, গোজ টু স্কুল অন ফুট। সাধারণত সে পায়ে হেঁটে স্কুলে যায়। এখানে আমি আবার 3 নাম্বারটা একটু রিপিট করছি, যদি কোনো সেন্টেন্সে সময়ের উল্লেখ না থাকে এবং নর্মালি, জেনারেলি, অলওয়েজ, সামটাইমস, অফেন, এভরিডে, অকেশনালি ইত্যাদি উল্লেখ থাকে, তাহলে ওই সেন্টেন্সের ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা কি বুঝলাম, যে এই সব ওয়ার্ডগুলো যদি থাকে আমরা বুঝে নেব যে এই সেন্টেন্সটা আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তারই একটা উদাহরণ, যে শি অলওয়েজ ডিস্টার্ব দ্য ক্লাস। শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এই ডিস্টার্ব ভার্বের সাথে কি যোগ হবে, এস, তাহলে কি হবে, শি অলওয়েজ ডিস্টার্ব দ্য ক্লাস। আবার নেক্সট সেন্টেন্স, জেনারেলি হি টু গো টু স্কুল অন ফুট, সাধারণত সে পায়ে হেঁটে স্কুলে যায়। তাহলে এখানে গো ভার্বের সাথে কি যোগ হবে, ইয়েস। নেক্সট আমি চলে যাচ্ছি নেক্সট টপিক, রুল 3 আমরা শেষ করলাম। আমার মনে হয় তোমরা এটা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক you have already seen it and try to follow it again and again, then it will be very easy on your part to write down sentence or to speak in English fluently and correctly. Honorable, without any mistaking, তোমরা ইংলিশ লিখতে এবং বলতে পারবে, যেটা সমস্ত ইংলিশের শিরোমণি হলো রাইট ফর্ম অফ ভার্বস। ভার্বের যদি সঠিক রূপ জানা না থাকে, যতই ইংলিশ আমরা শিখি তাহলে তা দিয়ে কোনো কাজ হবে না। এখানে আমি চলে আসছি রুল 4। আমরা দেখি, যদি কোনো সেন্টেন্সে যদি কোনো সেন্টেন্স এ নাও at this moment উল্লেখ থাকে, তাহলে ওই সেন্টেন্সটি কি হবে,
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এ হবে। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন মনে হয় আমরা যা 9 এবং 10-এ পড়ি সবাই আমরা অন্তত প্রেজেন্ট কন্টিনিউয়াস বা টেন্সের গঠন আমরা ভালো করেই জানি। সেই প্রেক্ষাপটে আমরা রাইট ফর্ম অফ ভার্ব শিখছি। তাহলে এখন একটা উপমান ভাষা ব্যবহার করি। যেমন এখানে যদি আমি দেই I teach the students write form of verbs at this moment. তোমরা অবশ্যই অনেকেই মনে করবো যারা আমরা না জানি যে না না স্যার সেন্টেন্সটা সব ঠিকই আছে, কারণ আই টিচ দ্য স্টুডেন্টস রাইট ফর্ম অফ ভার্বস অ্যাট দিস মোমেন্ট। কিন্তু যারা জানবে তারা বুঝবে যে যেহেতু অ্যাট দিস মোমেন্ট কথাটা উল্লেখ আছে তাহলে এই সেন্টেন্সটা হবে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু আমাদের উল্লেখ আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন কি? সাবজেক্ট যোগ এম ইজ বা আর, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তাহলে আই অ্যাম টিচিং দ্য স্টুডেন্টস রাইট ফর্ম অফ verbs at this moment. নেক্সট আরেকটা উদাহরণ আমরা দিই। যত উদাহরণ শিখবে তত তোমাদের এটা মনের ভিতরে ধরে রাখা খুবই সহজ হয়ে যাবে। আমি ছাত্রছাত্রীদেরকে ক্রিয়ার সঠিক রূপ শিক্ষা দিচ্ছি বা পড়াচ্ছি। তো এখন আমি দিই now students learn their students are learning their English lesson. যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট আর ইউ ডুইং অ্যাট দিস মোমেন্ট, তাহলে সেখানে দেখা যাবে উত্তরে কি বললো আমার স্টুডেন্টরা, স্যার উই আর লার্নিং ইংলিশ অ্যাট দিস মোমেন্ট বা উই আর লার্নিং ইংলিশ নাও। তো সেই প্রেক্ষাপট ধরে আমি ফিরে আসি যে আমার স্টুডেন্টরা কখনো ভুল করবে না এগুলো শিখলে। তাহলে তারা বলবে নাও স্টুডেন্টস আর লার্নিং। অবশ্যই তোমাদের প্রশ্ন থেকে যায় স্যার আর লার্নিং ইজ লার্নিং কেন আমরা ব্যবহার করলাম না? কারণ আমি কিন্তু প্রিভিয়াস ডেতে তোমাদের যে করাইছিলাম সেখানে ছিল যে আমরা কি করব, যে কোন পার্সনের পরে বিভাগ কি বসবে সেটার একটা ছক দিয়ে দিয়েছিলাম। সেই ছকের প্রেক্ষাপট ধরে যে স্টুডেন্টস এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই থার্ড পারসন প্লুরাল নাম্বার পরে কি বসবে আর, এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি যোগ হবে আইএনজি। তাহলে আমাদের ওই নিয়মটা এখানে প্রযোজ্য। নাও স্টুডেন্টস আর লার্নিং দেয়ার ইংলিশ লেসন। আমি
আবার একটু ফিরে যাই এই রুল 4-এ। যদি কোনো সেন্টেন্সে নাও অ্যাট দিস মোমেন্ট উল্লেখ থাকে তাহলে ওই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। যেমন আই টিচ দ্য স্টুডেন্ট, যেমন আই টিচ দ্য স্টুডেন্টস রাইট ফর্ম অফ ভার্বস অ্যাট দিস মোমেন্ট। তাহলে আমরা কি লিখেছি? আয়ের পর কি হবে? আমাদের বিভাগ কি বলবে? অ্যাম। মূল ভাবের সাথে কি যোগ হবে? আইএনজি। তাহলে ব্যাপারটা হলো এরকম, আই অ্যাম টিচিং দ্য স্টুডেন্টস রাইট ফর্ম অফ ভার্বস অ্যাট দিস মোমেন্ট। নেক্সট আমরা চলে আসি, নাও স্টুডেন্ট, আমি শিক্ষা দিচ্ছি। দ্বিতীয় সেন্টেন্সে আমরা পেলাম ছাত্রছাত্রীদেরকে হয়তো জিজ্ঞেস করা হলো, হোয়াট আর ইউ লার্নিং নাও? উত্তরে পেলাম এটাই, নাও। আমি দেখলাম স্টুডেন্টস লার্ন দেয়ার ইংলিশ লেসন। তাহলে কি? নাও স্টুডেন্টস আর লার্নিং দেয়ার ইংলিশ লেসন। মনে হয় বুঝতে কোনো অসুবিধা হবে না। আর আমি ধরো তোমাদের সাথে ফ্লুয়েন্ট ইংলিশ আমি বলতে পারতাম, কিন্তু তোমাদের এতে বোঝার অনেকটাই সংকীর্ণতা রয়ে যেত। কারণ যে ক্লাসটা আমি ডেলিভার করছি সেই ক্লাসটা যদি আমি সামনে থেকে বোঝাতে পারতাম তাহলে হয়তো আমার ইংলিশে বলে যাওয়া কথাগুলো আবার আমি ডাবিং করতে পারতাম বাংলায়, হ্যাঁ, বা শুধু ইংলিশে বলতে পারতাম। আমি ইংলিশের পাশাপাশি বাংলাটা বেশি ইউজ করছি এ কারণে, যাতে তোমরা বাড়িতে বসে নিজে নিজে এটাকে রপ্ত করতে পারো। কারণ আমি জানি তোমরা তো আসলে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট নও। তোমরা যেহেতু আমাদের বাংলা মিডিয়ামে, কিন্তু ইংলিশটা কম্পালসারি, সেই প্রেক্ষাপটে ইংলিশটার সাথে সাথে বাংলাটা যদি থাকে তাহলে আমাদের ওই শিখন এবং শিখার ফলটা আমরা খুব ভালো পাবো, পাওয়া করতে পারবো। এবং যদি এই যে আমি আলোচনা করলাম, যদি কোনো প্রকার সমস্যা হয় বা সমস্যা থাকে তাহলে ফোন করে বা SMS করে আমাকে জানিয়ে দিবে, আমি সরাসরি তোমাদেরকে উত্তর দেব। যখন ক্লাস হয়, ক্লাস চলে, এবং অনলাইনে স্কুলে যখন ক্লাস চলে তখন কিন্তু তোমাদের মতো আমিও কিন্তু ফোনটা নিয়ে বসে থাকি, ফেসবুক খুলে বসে থাকি। অতএব আমার মনে হয় তোমাদের কোনো সমস্যা হবে না। এবং আমি বলতে চাচ্ছি তোমরা আমাকে যত সমস্যা হোক ফোন করে অথবা SMS করে আমাকে বলবা, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। আমি সরাসরি ইংলিশে লিখতে পারতাম পুরোটাই, কেন লিখলাম না জানো? কারণ আমি ইংলিশে লিখলে তুমি কিছুই বুঝতে না। আর এই মুহূর্তে যেহেতু আমি রাজ্জাক স্যার তোমাদের সামনে নেই, কে তোমাদেরকে হেল্প করতো? অতএব ইংলিশটা এবং বাংলাটা একই সাথে বলে যাচ্ছি, যাতে তোমাদের বোধগম্যতা এবং খুব সহজেই তোমরা এটাকে বুঝতে পারো। রুল নং 5 আমরা চলে আসছি। রুল 5-এ আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি এবং হ্যাভিং এর পরে V3 হয়। V3 হয়, নিশ্চয় তোমরা বলছো V3 হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি এবং হ্যাভিং এর পরে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। লেটস গো টু সি an example. I have
লার্ন মেনি থিংস অন ইংলিশ। আমি ইংলিশের উপরে অনেক জিনিস শিখেছি। তাহলে এখানে সাবজেক্ট হলো আই, তারপরে বসছে হ্যাভ, হ্যাভের পরে কি বসছে ভার্বের ভিতরি হয়। তাহলে লার্নের কি কি লার্ন, একটা ওয়ার্ড বারবার ব্যবহার করার নিয়ম, যাতে হলো ওই একটা ওয়ার্ড দিয়ে আমি বিভিন্ন কিছু শিখতে পারি। আই হ্যাভ লার্নড, লার্নের কি হলো লার্ন মেনি থিংস অন ইংলিশ। আমি ইংলিশের উপর অনেক কিছু শিখেছি। এখন আর একটা হয়তো তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে যে স্যার, কোয়েশ্চেন থাকতে পারে এরকম যে স্যার আমি আর একটা সেন্টেন্স বা আরেকটা উদাহরণ দিয়ে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিই। যেমন এখানে আমি লিখেছি হ্যাভিং, হ্যাভিংটা হলো, হ্যাভিংটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিংটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। আর মনে রাখতে হবে হ্যাভিং এর পর সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে আমরা লিখে ফেলি হ্যাভিং learned right form of verbs, having learned right form of verbs, we have learned many things. Having learned right form of verbs, we have learned many things. অর্থাৎ ক্রিয়ার সঠিক রূপ শিক্ষা লাভ করে আমরা অনেক কিছু শিখেছি। তাহলে এখানে আমরা আমাদের যে বলার কথা ছিল সেটা হলো হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে হ্যাভিং লার্নড রাইট form of verbs, we have having learned right form of verbs, we have learned many things. Let's go to number 5 again. Have, has, had, be এবং having এর পরে ভিতরি হয়। যেমন I have learned many things on English. কেউ যদি লেখে লার্ন, অবশ্যই তার সেন্টেন্সটা যত ভালো করে লিখুক এটা ভুল হবে। হলো I have learned কি learned many things on English. দ্বিতীয় সেন্টেন্সটা আমরা ফলো করি I have learned many things. আমরা এই পাঁচটা আবার আমরা একটু ফিরে যাই। হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি এবং হ্যাভিং এর পরে ভিতরি হয়। যেমন আর ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ I have learned many things on English. সেন্টেন্সটা ভুল, এর সঠিক ভার্বের রূপে আসবে I have learned many things on English. B number, having learned right form of verbs, we have learned many things. অর্থাৎ ক্রিয়ার সঠিক রূপ জেনে আমরা অনেক কিছু শিখেছি। তাহলে কী হবে having learned right form of verbs, we have learned many things.
যেমন I just to receive your letter. I just to receive your letter. এই মাত্র তোমার লেখার চিঠি আমি পেয়েছি। তাহলে এখানে আমরা কি দিব? সাবজেক্ট যোগ হ্যাভ বা হ্যাজ যোগ প্রদত্ত ওয়ার্ড জাস্ট পরবর্তী ভার্বের কোন রূপ হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। I have just received your letter. আমি এইমাত্র তোমার লেখা চিঠি পেয়েছি। আমরা বি নাম্বারে চলে যাই। আরেকটা দিয়ে করি আমরা। She do the work. Already. ব্যাপারটা হলো এরকম, she has done the work. She has done the work already. সে ইতিমধ্যে কাজটি করে ফেলেছে। আমি আবার একটু ফিরে যাচ্ছি উপরে। আমরা কি কি শব্দ থাকলে বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে? তো শব্দগুলো কি কি আমরা পেয়েছি? আমরা শব্দগুলো পেয়েছি জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি। আবারও ফিরে যাচ্ছি আমি শব্দগুলোর দিকে। শব্দগুলো আমাদের এরকম: জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, লেটলি ইত্যাদি। লেটস গো to write some examples. One example, I just to receive your letter. তাহলে আমরা এটা লিখব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। জাস্ট থাকার কারণে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট যোগ হ্যাভ বা হ্যাজ। আর এরপর কি বলবে? হ্যাভ। জাস্ট সেন্টেন্সে প্রদত্ত ওয়ার্ড, ভার্বের তৃতীয় রূপ, রিসিভের তৃতীয় রূপে রিসিভ। আই হ্যাভ জাস্ট রিসিভ ইউর লেটার। তাহলে উত্তর পেলাম হ্যাভ জাস্ট রিসিভ। এভাবে লিখতে হবে। আমি এইমাত্র তোমার লেখা চিঠি পেয়েছি। দ্বিতীয় সেন্টেন্সটা একটু ফলো করি। শি ডু দ্য ওয়ার্ক অলরেডি। সে কাজটা, এই সেন্টেন্সের অর্থ কি জানো? সেন্টেন্সের অর্থ হলো যে ইতিমধ্যে আমি কাজটি করে ফেলেছি। এই বলো, এই কাজটা তুমি করছো? স্যার, আর বললেন না স্যার। তো ইতিমধ্যে স্যার কাজটা আমার করা শেষ স্যার। লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে। তাহলে কি হবে? শি ডু দ্য ওয়ার্ক অলরেডি। তাহলে কি হবে? শি, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, হ্যাভ বা হ্যাজ। শি পর কি বলবে? হ্যাজ। ডু তৃতীয় রূপ কি? ডান। সেদিন কিন্তু আমরা দেখিয়েছিলাম ডু ডিড ডান। এই ডানটা এখানে কাজে লিখেছে। শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক অলরেডি। মাই ডিয়ার ভিউয়ার্স, আমরা কখনোই কিন্তু ভুলবো না। কি ভুলবো না জানো? ভুলবো না এটা যে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি ইত্যাদি উল্লেখ থাকলে ওই সেন্টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার উৎকৃষ্ট উদাহরণ আমি নিচে দুটো দিয়েছি। একটা হলো, আমরা প্রায়ই বলি, চিঠি লিখতে গিয়েই আমি বন্ধুর কাছে বলি, বাবার কাছে বলি, মায়ের কাছে বলি, বাবা, আই হ্যাভ অলরেডি রিসিভড ইউর লেটার। তোমার লেখা চিঠি তো ইতিমধ্যে পেয়ে গেছি। যদি টিচার বলে, এই কাজ করছো? স্যার, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক অলরেডি। আমি কাজটা করে ফেলছি স্যার। তো এভাবেই আমরা কথা বলি। যখনই আমরা রাইট ফর্ম অফ ভার্ব জানবো, তখন আমাদের পরিপূর্ণতা ঘটবে, সেন্টেন্সে কখনো কোনো গ্রামাটিক্যাল ভুল থাকবে না। লেটস গো টু টেক হোম টাস্ক। আমরা এখন এইচডব্লিউতে চলে যাচ্ছি। এইচডব্লিউ,
let's go to take some home task on the topic of right of rules of the right form of the verbs. Write down or try to write down my given sentences. The moon to shine at night. Next, B number. They play football at this moment. At this moment. এই মুহূর্তে তারা ফুটবল খেলছে। কি হবে? Every day she to take tea after breakfast. প্রত্যেক দিন সকালের নাস্তার পরে সে চা পান করে, তার অভ্যাস। নেক্সট, what you do at this moment. She not go to কক্সবাজার yet. সে এখন পর্যন্ত কক্সবাজার যায়নি। Dear viewers, I am repeating the sentences for